হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অর্থাৎ পিডিবিএফ এর কার্যক্রম, এর নিয়োগের স্বচ্ছতা কেমনটা হয় বা এর নিয়োগে দুর্নীতি হয় কিনা সবকিছু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার, আলোচনা শুরু করার আগে সকলের প্রতি অনুরোধ, আমার এই নতুন চ্যানেলটিকে অর্থাৎ জব এক্সপ্রেস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন এবং নিত্য নতুন তথ্য সবার আগে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি আবার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে ভিউয়ার্স, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অর্থাৎ পিডিবিএফ কিন্তু পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি মূলত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি মূলত প্রান্তিক অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে থাকে, অর্থাৎ ক্ষুদ্র ঋণের মাধ্যমে ওরা কাজ করে থাকে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আজকে যে বিষয়টি আলোচনা করব যে আসলে এই প্রতিষ্ঠানে নিয়োগের স্বচ্ছতা কেমন বা নিয়োগে মেধার মূল্যায়ন কতটুকু হয় বা আসলে দুর্নীতি কতটুকু হয়। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে এই পল্লী দায়িত্ব বিমোচন ফাউন্ডেশনে সর্বশেষ নিয়োগ হয়েছিল 2015 সালে। মাঠ কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2015 সালে এবং যেটার পরীক্ষা হয়েছিল 2016 সালের জানুয়ারি মাসে 1 তারিখে। তো সেই ঘটনাটা আমি যেটা বলতে যাচ্ছি, এর আগে 16 বছর দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে কিন্তু এই প্রতিষ্ঠানটা একটা কুক্ষিগত হয়ে গেছিল, এমন একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল, মানে অত্যন্ত প্রতাপশালী সিন্ডিকেট, যাদের কারণে মূলত সেই সময়ে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বাছ বিচার যাচাই বাছাই বা মানদণ্ডের যে ন্যূনতম যে একটা মানদণ্ড থাকে একটা নিয়োগের, কোনোটাই করা হয়নি। যারই ফলশ্রুতিতে কিন্তু আপনারা ইদানিং দেখবেন যে আন্দোলন হচ্ছে চাকরি স্থায়ীকরণের দাবিতে। ওই রকমই কিন্তু এই যে 750 জনের না কত জানি, ওই 750 জন যে নিয়োগের স্থায়ীকরণের দাবি জানাচ্ছে, এগুলো কিন্তু টাকার বিনিময়েই গত ফ্যাসিস্ট সরকারের যারা নিয়োগপ্রাপ্ত ছিল তারা এই ঘটনাটা ঘটাইছে, তাদের ফলে আজকে এই অচল অবস্থা। তো যাই হোক, আমি আপনাদের একটা ঘটনা শেয়ার করি, আশা করছি আপনারা মন দিয়ে একটু শুনবেন, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে যখন পরীক্ষা হয়েছিল পল্লী দায়িত্ব বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদে, তখন কিন্তু পরীক্ষাগুলো বিভাগীয় শহর কিংবা তার পার্শ্ববর্তী বড় জেলা শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছিল সেই সময়ে। আমি যে উত্তরাঞ্চলের কথা বলি, পরীক্ষা দিনাজপুর শহরে অনুষ্ঠিত হয়েছিল, রংপুর ডিভিশনের পরীক্ষা। তো পরীক্ষায় কোনো ধরনের রেজাল্ট কোন দিন পাবলিশড হবে এই ধরনের কোনো কথা উল্লেখ ছিল না। মানে রেজাল্ট যে পাবলিশড হবে, যদিও কোনো মানে দুই একটা প্রতিষ্ঠান বাদে কোনো প্রতিষ্ঠানের যদিও উল্লেখ থাকে না, কিন্তু যদি আকস্মিকভাবে মানে একটা ইউনিক কোনো ব্যাপার থেকে থাকে তাহলে কিন্তু ওনারা অবশ্যই এডমিটে উল্লেখ করে দেয়। তো এইটার হয়েছিল কি, যেদিন পরীক্ষা হয় সকালবেলা পরীক্ষা হলো, পরীক্ষা চলাকালীন সময়ে একজন আসে, ঘোষণা দিল যে আপনাদের রেজাল্ট আজকে ভোর 4টার দিকে হবে। মানে পরীক্ষা চলাকালীন সময় আকস্মিকভাবে ঘোষণা দিল যে পরীক্ষা আপনাদের আজকে হবে, রেজাল্ট আজকে ভোর 4টার দিকে রেজাল্ট হবে এবং সকাল 9টার সময়, মানে অর্থাৎ তার পরের দিন সকাল 9টার সময় ভাইভা হবে, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মৌখিক পরীক্ষার সময় তো আপনারা জানেন যে মূল সার্টিফিকেট সাথে সত্যায়িত কাগজপত্র অনেক কিছু জমা দেওয়া থাকে। তো যারা বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে গিয়েছিল পরীক্ষা দিতে, তারা কিন্তু বিষয়টা জানেনি। তবে তার আগে হয়েছে কি, আমি পরীক্ষা শুরুর আগে একজন ক্যান্ডিডেটের সাথে আমার দেখা। ও বলতেছে যে পরীক্ষার রেজাল্ট তো আজকে দিয়ে দিবে। আমি বললাম যে না, আজকে কে দেয় নাকি? বলছে হ্যাঁ, আজকে রেজাল্ট আর মৌখিক পরীক্ষা কালকে, কালকে সকালে হবে। আমি বললাম না, রেজাল্ট দিলে দিতেও পারে, রেজাল্ট যখন তখন দেওয়া যায়, কিন্তু মৌখিক পরীক্ষাটা নির্ধারিত একটা সময় দিতে হবে, কাগজপত্র মেনটেন। কিন্তু না, ওরা পরীক্ষার ক্যান্ডিডেট অর্থাৎ চাকরি যাদেরকে দিবে ওরা আগেই সিলেক্টেড করে রাখছিল, ওদের মন মতো করে জাস্ট ভাইভাটা একটা ফর্মালিটিজ। এবং যে ব্যক্তি আমাকে তথ্যটা দিছিল যে আজকে রাতে রেজাল্ট হবে এবং তারপরের দিন সকালে 9টার দিকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই ব্যক্তিটির চাকরি হয়েছিল, অন্যান্যদের হয়নি। তবে
এখানে আরেকটি মজার বিষয় হলো, যারা পরীক্ষার আগে যোগাযোগ করতে পারেনি বা যাদের ওইরকম লোকজন ছিল না এবং কিন্তু লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু চাকরি পায়নি, তাদের বাড়ি বাড়ি পর্যন্ত প্রতিষ্ঠানের লোকজন গিয়ে বলে আসছে যে এই টাকা দেন, এই টাকা দিয়ে এটা আপনার চাকরি হবে। এই গত আওয়ামী লীগ আমলের কথা বলতেছে। এরকম হয়েছিল, মানে মনে করেন যে আমি ভাইবা দিয়ে আসছি, চাকরি আমার রেজাল্ট, ফাইনাল রেজাল্টে আমার নাম আসেনি, তো আমার সাথে যোগাযোগ করছে অফিস থেকে, আপনি এত টাকা দেন আপনার চাকরি হবে, এবং অনেকে এভাবে ঢুকছে। তখন পদের যতগুলো চাহিদা ছিল তার কয়েক গুণ প্রার্থী নিয়োগ দেওয়া হয়েছিল। সেই কারণে কিন্তু এতদিন কোনো নিয়োগ দিতে পারেনি। এটাও একটা কিন্তু কারণ। মানে প্রার্থী সংখ্যা ছিল মনে করেন তখন ৩০০ জনের লোক নেওয়ার প্রয়োজন, কিন্তু ওরা নিয়ে নিচ্ছে ৭০০ থেকে ৮০০ জন। তো ওই যে পদগুলো ক্রমান্বয়ে এভাবে পদ আর শূন্য হয়নি। ঠিক তদ্রূপ এই যে ৭৫০ জন এখন স্থায়ীকরণের দাবি করতেছে, ওদেরও কিন্তু ওই যে বড় ধরনের আর্থিক লেনদেনের ব্যাপার হয়েছে। কারণ আওয়ামী লীগ সহ গত আমি যদি এই কথাটা বলার কারণ আছে, আপনারা হয়তো বলবেন যে আমি পলিটিক্যাল ইস্যুতে আওয়ামী লীগের কথা বলতেছি। এটা না হলে আপনি বুঝবেন না। মানে সেই সময় প্রতিষ্ঠানটিকে কতটা কুক্ষিগত করছিল, মানে একটা দুর্নীতি আখড়া হিসেবে গড়ে তুলছিল সেই সময় প্রতিষ্ঠানটিকে। সেই সময়ে পিটিবিএফ-এ কোনো টাকা ছাড়া কোনো ধরনের চাকরি আশা করা নিতান্তই বোকামি ছিল। এখন কথা হচ্ছে যে এই যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় ১৩০০ জনের, বা পরীক্ষা চলমান কয়েকটা পরীক্ষা মানে হয়ে গেছে। তো এটার কি হবে? এখন কথা হচ্ছে যে গত ফ্যাসিস্টের দোসররা অনেকে কিন্তু রয়ে গেছে। এখন নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, নতুন দিন বদলের সরকার নিয়ে যেনারা আসছে, ওনাদের কাছে আমরা আশা করতে পারি যে আসলে যে নিয়োগটা স্বচ্ছতা হবে। তবে স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টা, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি অবশ্য বিষয়টা হয়তোবা বুঝতে পারছেন। উনি এই কারণে কিন্তু শুরু থেকেই এই নিয়োগটার কার্যক্রম তদারকি করতেছেন, যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন, এবং আমি যেটা জানতে পারছি যে উনি সব বিষয়ে তদারকি করছেন। এখন কথা হচ্ছে দেখি উনি কতটুকু সফল হয়। যদি আসিফ মাহমুদ সজীব মাহমুদ ভুঁইয়ার যথেষ্ট আন্তরিকতা আছে নিয়োগটি মেধার ভিত্তিতে দেওয়ার, এখন উনি কতটুকু সফল হয়, আমলাতান্ত্রিক আমলার যে সিন্ডিকেট ওদেরকে টেক্কা দিয়ে কতটুকু সফলকাম হতে পারে, এটাই দেখার বিষয়। আমি যতটুকু বললাম যে এইবারে হয়তোবা আপনারা আশা করতে পারেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা বর্তমান সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে, সেই ধারাবাহিকতায় হয়তোবা আশা করা যায় নিয়োগ আগবে। কিন্তু আগের যদি সিন্ডিকেটটা বহাল থেকে যায় এবং যে তাদেরকে দমন করা না যায়, তাহলে আপনারা মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার আশা বোকামি করবেন। তো ভিউয়ার্স, শেষ করার আগে আবার অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।